লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম হচ্ছে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট আর হচ্ছে লাইন টু লাইন ফল্ট। আজকে আমাদের বেসিক আলোচনা করব হচ্ছে ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট, যেটাকে LLG বা লাইন টু গ্রাউন্ড ফল্টও বলা হয়ে থাকে। যেটাই বলি না কেন একই কথা। আমরা আপাতত এটার বেসিকটা শিখবো, অর্থাৎ গত ক্লাসে যেরকম বলছিলাম যে একটা সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট দেখার সাথে সাথে আমরা একটা বেসিক সার্কিট আঁকাবো, সেই সার্কিটের ভ্যালু নিয়ে ক্যালকুলেশন করবো। তার মানে যে সব জিনিস কিন্তু মুখস্থ করা লাগবে না, পরীক্ষার হলে আমরা ডিরেক্ট সার্কিট আঁকায় সলভ করে ফেলবো। লাইন টু লাইন ফল্টও শিখছিলাম। তো ডাবল টু লাইন মানে ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্টের এরকম একটা কমন সার্কিট আছে, সেই সার্কিটটা কিভাবে জেনারেট হচ্ছে সেটা আজকে আমরা দেখব। আর এদের সলভ বা ম্যাথ আর কি ম্যাথ প্র্যাকটিস আমরা পরবর্তী ক্লাসগুলোতে করব। আজকে এমনিতে জাস্ট আমি দুই তিনটা ম্যাথ নিছি, সেগুলো নিয়ে আলোচনা করব। তবে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এই ফল্টের ম্যাথ গুলো ডিপলি দেখার ট্রাই করব। তাহলে ওই যে বলছিলাম যে যে কোনো একটা সিস্টেমের জন্য বোঝার চাইতে একটা অল্টারনেটরের জন্য বোঝা জিনিসটা আমাদের জন্য সহজ হবে। এই জন্য আমরা একটা অল্টারনেটর নিয়ে এই কাজটা করব। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি ধরেন একটা অল্টারনেটর দেওয়া আছে। তো ডাবল লাইন টু গ্রাউন্ড মানে দুইটা লাইন শর্ট হবে এন্ড সেটা গ্রাউন্ডেড হবে। আচ্ছা, এখানে তো নিউট্রালে একটা থাকবে, এটা এক্সএন। এর ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটার নাম আইএন। দেখেন দুইটা লাইন, সেটা এ বি, মানে এ বিরও হতে পারে, বি সিরও হতে পারে, সি এরও হতে পারে। বাট কমন ম্যানার হচ্ছে মোস্ট অফ দ্য রাইটার বি আর সি কে মূলত শর্ট করে থাকে। অর্থাৎ ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্টের ক্ষেত্রে এ কে হেলদি ফেজ হিসাবে রাখে, আর বি এবং সি এটা হচ্ছে ফল্ট ফেজ হিসাবে কাউন্ট করে। তাহলে বি আর সি শর্ট হয়ে গেল, হয়ে সেটা গ্রাউন্ড হয়ে গেল। দেখেন এই যে এটা গ্রাউন্ড আর এটা গ্রাউন্ড, মানে এরা আসলে ইন্টারনালি কানেক্টেড আছে। এই যে আইএন কারেন্টটা আসতেছে, এই কারেন্টটাই মূলত এই দুই দিক দিয়ে বের হচ্ছে। তার মানে এই দিক দিয়ে যাচ্ছে আই বি, এই দিক দিয়ে যাচ্ছে আই সি। আর এই যে আই বি আর আই সি আসতেছে, এই দুইটা কারেন্টে তো এই দিক দিয়ে বের হচ্ছে। তাহলে এইটাকে আমরা বলতেছি এখানে দেখেন ফল্ট হয়েছে এইখানে, তাহলে এটা হচ্ছে আইএফ। তো এটা বোঝার আগে বলছিলাম যে ফল্ট এরকম ডিরেক্ট শর্টও হইতে পারে, আবার কিন্তু একটা জেড এফ এর মাধ্যমেও হইতে পারে। তাহলে আমরা জেড এফ দিয়েই করি। তো ডিরেক্ট হলে তো বোঝা যাচ্ছে যে এখানে জেড এফ থাকবে, জাস্ট এখানে আমরা জেড এফ এর পরিবর্তে একটা শর্ট জিনিস ইউজ করব। তাহলে এই হচ্ছে আমাদের জেড এফ। আইবি আর আইসি মিলে যে কারেন্টটা পাচ্ছি সেটাকে আমরা বলতেছি ফল্ট কারেন্ট। আবার এইখানে যদি কেসিএল অ্যাপ্লাই করি দেখতেছি আইবি আর আইসি দুইটা যোগ করলে হয় আইএন। তার মানে আমরা বলতে পারি যে এই নিউট্রাল কারেন্টটাই অ্যাকচুয়ালি আমাদের ফল্ট কারেন্ট। তাহলে প্রত্যেকটা ফল্টের জন্য একটা কয়েকটা কমন জিনিস আমরা দেখছিলাম, যেই ধর্মগুলো ওরা মেনটেন করে। তাহলে এখানেও আমরা দেখতেছি এরকম কিছু ধর্ম আছে। কিরকম ধর্ম? এফএস যেহেতু হেলদি, এখানে দেখেন কোনো কারেন্ট ফ্লো করতেছে না। তাহলে এই পয়েন্ট গুলো আমরা একটু লিখে ফেলি যে কি কি পয়েন্ট আমরা ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্টের জন্য জানি। প্রথম পয়েন্টটা জানি, সেটা হচ্ছে আই এর ভ্যালু 0। কখন? যদি বি আর সি শর্ট হয়ে গ্রাউন্ডেড হয়, মানে ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট এই দুইটা লাইন শর্ট হয়ে গ্রাউন্ডেড হয়েছে। তাহলে আই এ হচ্ছে 0। আই বি আর আইসি কিন্তু নন জিরো, কত সেটা আমরা জানি না, বাট এটা হচ্ছে নন জিরো, এতটুকু আমরা জানি। যেহেতু আমরা আজকে ম্যাথ করব না, শুধুমাত্র ভ্যারিয়েবল নিয়ে কাজ করতেছি, এই জন্য নন জিরোকে আমরা জাস্ট এরকম আইবি আইসি আকারে ভ্যারিয়েবল আকারেই দেখাবো। কিন্তু আইবি আর আইসির ভিতরে কিন্তু কোনো সম্পর্ক নাই। যেরকম লাইন টু লাইন ফল্টে দেখছিলাম যে আইবি আর আইসি একজন আরেকজনের অপোজিট, তার মানে আইবি সমান মাইনাস আইসি। ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্টে কিন্তু এটা জরুরি না যে এরা সমান হবে, কারণ দেখতেছি এই দুইটা মিলে ফল্ট কারেন্ট পাচ্ছি। সো এরা যে কোনো প্রকার নন জিরো হইতে পারে এবং ইকুয়াল না, আনইকুয়াল বা যে কোনো টাইপের কিছু হতে পারে। ইকুয়াল হইলেও হইতে পারে, সেটা আমরা জানি না, বাট এটা যে কোনো কিছু হইতে পারে, বাট নন জিরো। আর কি ইনফরমেশন জানি, সেটা হচ্ছে আইবি প্লাস আইসি এই দুইটা কারেন্ট মিলে হয় নিউট্রাল কারেন্ট অথবা বলা যায় ফল্ট কারেন্ট। তাহলে এইটা একটা ইনফরমেশন আমরা জানি। আর কি কি ইনফরমেশন জানি, সেটা হচ্ছে ভি এ, এটা তো নন জিরো, যেহেতু আমরা এটা দেখতেছি মানে এক কথায় হেলদি ফেজ, এখানকার একটা ভোল্টেজ আছে, জানি না কত ভোল্টেজ সেটা।
বাট দেখেন এই দুইটা ভোল্টেজের ভিতরে সম্পর্ক আমরা জানি যে বি আর সি হচ্ছে সমান। দেখেন এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট কি শর্ট না, তাহলে বলতে পারি যে ভিবি আর ভিসি হচ্ছে সমান। তাহলে এই ইনফরমেশন গুলো আমরা এইখান থেকে দেখার সাথে সাথে লিখে ফেলতে পারি। এবার এইগুলা যেহেতু লিখে ফেলতেছি, এইগুলাকে কাজে লাগায় আমরা ওই যে সেই সিকোয়েন্স বা কম্পোনেন্ট গুলা বের করতে পারবো। তাহলে শুরু করি, একে একে বের করার ট্রাই করি কি কি আসে। IA0, IA1, IA2। এটার সমান আমরা কি জানি? 1/3, 1 1 1, 1 A স্কোয়ার, 1 A স্কোয়ার। আর হচ্ছে IA তো জিরো, এজন্য জিরোই লিখে দিলাম। IA আর কষ্ট করে লেখার দরকার নাই। IB আর IC কিন্তু নন জিরো, তাহলে আমরা এরকম নন জিরো আকারে লিখে রাখলাম। এখান থেকে IA0 মানটা কি বের হতে পারে? IA0 সমান 1/3। 1 এর সাথে জিরো গুণ করলে হয় জিরো, 1 এর সাথে IB গুণ করলে হয় IB প্লাস IC। ভালো করে বুঝেন, এইটার সাথে সেকেন্ডটা গুণ, থার্ডটার সাথে থার্ডটা গুণ। তার মানে IA0 সমান 1/3 IB প্লাস IC। কিন্তু দেখেন IB প্লাস IC এইটার কিন্তু একটা বৈশিষ্ট্য আছে। ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্টের জন্য IB প্লাস IC এটাকে আমরা ফল্ট কারেন্ট হিসাবে চিনি। আমাদের এত কষ্ট করার মূল উদ্দেশ্যই হচ্ছে ফল্ট কারেন্ট বের করা। তো ম্যাথ করে তো ফল্ট কারেন্ট আমাকে ফাইনালি বের করাই লাগবে। তাহলে কি আমি এইখান থেকে ফল্ট কারেন্টের সূত্রটা বের করে ফেলতে পারি? IB প্লাস IC যেহেতু ফল্ট কারেন্ট বা IF, তাহলে IF সমান কত লেখা যায়? এই 3 এখানে এসে গুণ হবে 3IA0। তার মানে আমরা সার্কিট থেকে কষ্ট করে যে কোনো ভাবেই হোক IA0 বের করব, দেন তার সাথে 3 গুণ করে দিলেই সেটা পেয়ে যাব ফল্ট কারেন্ট। তাহলে এইটা কিন্তু আমার একটা সূত্র, এটা অবশ্যই মনে রাখতে হবে। ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্টের জন্য ফল্ট কারেন্ট সমান হচ্ছে 3IA0। এখন প্রশ্ন আসতে পারে IA0টা কোত্থেকে বের করব? অবশ্যই IA0টা সার্কিট থেকে বের করব। সার্কিট কোনটা? ওই যে বলছিলাম যে এক একটা ফল্টের জন্য এক একটা সার্কিট আছে, সেই সার্কিটটা থেকে আমরা এটা বের করব। সেই সার্কিটটাই কিন্তু ড্র করার আমরা ট্রাই করতেছি। আচ্ছা, তাহলে নেক্সট ইয়েতে যাই। IA1 বের করি তাহলে এখান থেকে। IA1 সমান কি আসে? 1/3 তো থাকবে, 1 এর সাথে জিরো গুণ তো জিরোই হয়। AIB মাইনাস A স্কোয়ার IC। এইখানে অ্যাকচুয়ালি আমরা সেরকম কোনো একটা কিছু দেখতে পাচ্ছি না, মানে এটাকে আর সরল করার মতো তেমন কিছু নাই। বাট IA2টা বের করে দেখি কি আসে। IA2 সমান 1/3, 1 তো এই যে জিরো গুণ করলে জিরো হয়, তাহলে A স্কোয়ার IB মাইনাস AIC। এবার একটা কাজ করি, সেটা হচ্ছে তিনটা যোগ করে দিই আমরা। মানে IA0, IA1, IA2 এই তিনটা যদি যোগ করি, তিনটা যোগ করলে কি হয় বলেন তো? সব সিকোয়েন্স ক্লাসে দেখাইছিলাম যে এই তিনটা যদি যোগ করি তাহলে এদের অরিজিনাল ফর্মে ফেরত যায়। তো যেহেতু এটা IA, তাহলে অরিজিনাল ফর্ম হচ্ছে IA। কিন্তু আমরা দেখলাম এই ফল্টের জন্য এর মান জিরো। দ্যাট মিন্স এই তিনটা জিনিসের যোগফলও কত হবে? জিরো হবে। তাহলে এমন একটা সার্কিট তৈরি করতে হবে যেই সার্কিটে তিনটা কারেন্টের যোগফল জিরো হয়। তাহলে এইটা কিন্তু একটা লজিক। ওই যে সার্কিট তৈরি করার জন্য কিছু কিছু লজিক বলছিলাম, যে ওই লজিক গুলো আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এমন সার্কিট তৈরি করতে হবে যেন তিনটা কারেন্টের যোগফল জিরো হয়, এটা হচ্ছে প্রথম কথা। এবার ভোল্টেজের কনসেপ্টে আসি। ফল্ট তো বের করলাম এটা, এবার একই লজিকে ভোল্টেজ গুলা বের করব। মানে VA, VB, VC, যেখানে VB আর VC সমান, এইটাকে কাজে লাগায়
আমরা হচ্ছে ভোল্টেজের কনসেপ্টটা বের করব। ভি এ কিন্তু নন জিরো, এটা খেয়াল রাখেন। তাহলে ভোল্টেজের জন্য এই ম্যাট্রিক্স আমরা এরকম ভাবে লিখতে পারি যে ভি এ, ভি বি, ভি সি, এইটা সমান 1 1 1 1 a² a 1 a² ভি এটা হচ্ছে নন জিরো, কত আমরা জানি না। ভি বি তো ভিবি, ভি সি ও ভিবি। কেন? কারণ আমরা এটা বি এ দেখতেছি। জিরো হবে না? এটা বি এ জিরো হবে না? বি এ জিরো, বি এ ওয়ান, বি এ টু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওয়েট 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 ওয়েট, আমরা এইভাবে যদি ভি এ 0 1 2। এটা বি এ ওয়ান, এটা বি এ টু। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি অন্য কিছু ভাবতেছি যে এই ফরম্যাটে বের করা যাবে নাকি অন্যটাতে যাবে। আচ্ছা দেখি, এটাতে দেখি আগে। তাহলে ভি এ সমান, এটা আমরা জানি, ভি এ 0 + ভি এ 2 + ভি এ 1। ভি বি সমান কত? ভি বি সমান হচ্ছে ভি এ 0 + a² ভি এ 1 + a ভি এ 2। আর ভি সি হচ্ছে ভি এ 0 + a ভি এ 1 + a²ভি এ 2। এখন আমরা জানি ভিবি আর বিসি হচ্ছে সমান। এই এখান থেকে দেখতেছি যে ভিবি আর ভিসি হচ্ছে সমান, এবং এটা কার সমান একটু খেয়াল করে দেখেন। এরা সমান ঠিক আছে, কিন্তু আমি এরকম বলতে পারি যে এই ভোল্টেজটা অথবা এই ভোল্টেজটা সেটা কত? নিশ্চয় এতে যে ড্রপটা পাচ্ছি সেটা, এটার ভোল্টেজ কত হবে? এই যে এটা না, এটা তো সেই ভিবি সমান ভিসি। আই এফ এইটা ইন্টু কত? জেড। আই এফ ইন্টু জেড এফ। আচ্ছা, এইটাকে চাইলে আরেকটু সুন্দর করে লেখা যায়। কিরকম সুন্দর করে লেখা যায়? আই এফ মানে হচ্ছে 3 IA 0। তাহলে এটাকে চাইলে আমরা এরকম ভাবে লিখে দিতে পারি যে 3 IA 0 × জেড এফ। এর আগের ক্লাসে আমি বলে আসছি যে এই থ্রি জিনিসটা কারেন্টের সাথে করা যায় না, মানে কারেন্টকে থ্রি বানানো আসলে কঠিন, কারণ তখন আমাদের সার্কিটটা চেঞ্জ হয়ে যায়। এই জন্য কারেন্টকে আমরা সিম্পলি রাখবো, ইম্পিডেন্সের সাথে 3 গুণ করতে হবে। কেন 3 গুণ করতে হবে এটা আগের ক্লাসে সুন্দর করে দেখাইছি। ভোল্টেজটাকে আমরা এইভাবে লিখতে পারি, কারণ আমরা প্রত্যেকটা ব্রাঞ্চে যে কারেন্ট, সে কারেন্টকে 3 IA 0 বানাইতে পারি না। যদি বানাইতে চাই এর হয়তো মিলে যাবে, আরেকজনের ভিতরে কারেন্ট কিন্তু 3 IA 0 বানানো যায় না, ওর ভিতর কিন্তু IA 0 কারেন্ট চলবে। এই জন্য আমরা কি করব, জেডএফ এর সাথে 3 গুণ করে দেব, যাতে কারেন্টটা IA 0 ফ্লো করে, অথচ এদের গুণফলটার যে ভোল্টেজ ড্রপ সেটা যেন সেম থাকে। এজন্য আমরা এই ফর্মেটটাকে একটু সুন্দর করে সাজায় লিখলাম IA 0 × 3 জেডএফ। একই কথা, ভোল্টেজ ড্রপটা সেম রাখতে হবে। কারেন্ট IA 0 চলবে, জেডএফ এর পরিবর্তে আমরা সার্কিটে 3 জেডএফ লিখে দেবো, কাহিনী শেষ। সেম ভাবে এক্সএন যখন লিখবো 3 এক্সএন লিখে দেবো। এক্সএন এর কনসেপ্ট এখনো আসে নাই, আমরা যখন পুরো সার্কিটটা ড্র করা শেষ করব তখন এক্সএন এর কনসেপ্ট বাই ডিফল্ট চলে আসবে। আচ্ছা, তাহলে ভিবি সমান ভিসি, এটা সমান লেখা যায় IA 0 × 3 জেড।
যেখানে ভিবিটা আমরা দেখতে পাচ্ছি কত, ভিবি এই যে এইটা, তাহলে এটা লিখে ফেলি। আরো একটা কাজ আমরা এখান থেকে করে আসতে পারি, সেটা হচ্ছে, এটা আপাতত থাক, এটা আমি ক্লোজ করতেছি। আগে এই দুইটা নিয়ে কথাবার্তা বলি। আমরা লজিক থেকে কি দেখতেছি, ভিবি আর ভিসি সমান, আইএফ জেডএফ এর সমান সেটা আলাদা কেস, ভিবি আর ভিসি নিজেরাও তো সমান। তাহলে নিজেরাও যদি সমান হয়, তাহলে অবশ্যই আমরা লিখতে পারি এই লাইনটা আর এই লাইনটা সমান। এদের ক্যালকুলেশনটা একবার একটু করে আসি, তাহলে আমরা এদের ভিতরে আর একটা রিলেশন পাবো। তাহলে কত লেখা যায়, এই লাইন সমান এই লাইন, সমান। এবার এই দুই লাইনের দেখেন, এই যে উভয় পক্ষে ভিএ জিরো কাটাকাটি করে দেওয়া যায়। যদি কাটাকাটি করে দিই, VA1 গুলাকে এক পাশে নিয়ে চলে আসেন, তাহলে কত হয়, A² - A × VA1 সমান, VA2 গুলাকে যদি এক পাশে আনি তাহলে হয় A² - A × VA2। তার মানে উভয় পক্ষ থেকে A² - A যদি কেটে দিই, তাহলে লেখা যায় VA1 সমান VA2। তার মানে এমন একটা সার্কিট তৈরি করতে হবে, যেই সার্কিটে VA1 এবং VA2 এর মান সমান হবে। এটা কিন্তু সার্কিটের বৈশিষ্ট্য। তার কার, সবার জন্য না, কিন্তু ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্টের জন্য সার্কিটের বৈশিষ্ট্য হচ্ছে VA1 এবং VA2 এর ভ্যালু সমান হবে। কারণ এই বৈশিষ্ট্য গুলা দিয়ে কিন্তু সার্কিট আঁকাতে হবে। এবার এরা যেহেতু সমান, তাহলে এখন আমি এই লাইনে VA1 আর VA2 দুই জায়গায় আমি VA1 বসাই দিতে পারি, যেহেতু এরা ইকুয়াল, একটা বসাইলে চলবে। তাহলে লিখে দিলাম VA0 প্লাস, এটাও VA1, এটাও VA1, তাহলে কত লেখা যায়, A² + A × VA1 সমান IA0 × 3Z। আবার A² + A, এটার বৈশিষ্ট্য দেখেন, গতকালকে কিন্তু আমি এ তে সেভ করে রাখছিলাম এর ভ্যালু, এজন্য এটা এখনো সেভ হয়ে আছে। তাহলে এইটা প্লাস A², এটা করলে দেখেন কত আসে, 180 ডিগ্রি মানে -1 মিন করে, কারণ আমার এখানে আসলে অ্যাঙ্গেল ফরম্যাট দেওয়া আছে, তো এই জন্য মাইনাস সংখ্যাটা উঠে না। চাইলে এটা বেরও করা যায়, যেমন এই যে এই ফরম্যাট নিয়ে আসলে চলে আসবে, যে 4 নাম্বার ফরম্যাট আনলে চলে আসবে, এই যে -1। তার মানে A² + A, এইটাকে লেখা যায় হচ্ছে -1। তাহলে দেখেন এই লাইনটা কি দাঁড়াচ্ছে, VA0, সরি, VA0 -VA1 সমান IA0 3Z। তার মানে কি দাঁড়ালো, তার মানে দাঁড়ালো যে VA1, এই ভোল্টেজটা হবে VA0 -IA0 × 3Z। এটা কিন্তু একটা বৈশিষ্ট্য। এই প্রত্যেকটা বৈশিষ্ট্য, এটা গুলো মুখস্থ করার দরকার নাই, ভয় পাওয়ার কিছু নাই যে এত কিছু মুখস্থ করা লাগবে। আমি যেটা ফাইনালি বলবো সেইটা মনে রাখবেন। আদারওয়াইজ বাকিগুলো জাস্ট আমি আপনাকে বুঝাচ্ছি যে কিভাবে সার্কিটটা আসতেছে, এছাড়া এগুলা মনে রাখার কোনো দরকার নাই। শুধুমাত্র আমি যেটা মনে রাখতে বলবো, শুধুমাত্র সেটা মনে রাখবেন। তাহলে এবার আসি, কি কি জিনিস, এই যে এই তিনটা বৈশিষ্ট্য কাজে লাগাই আমরা সার্কিট আঁকায় ফেলবো। কি কি বৈশিষ্ট্য আরেকবার একটু বলি, কি কি বৈশিষ্ট্য। নাম্বার 1, এটা বৈশিষ্ট্য না, এটা সূত্র, এটা মুখস্থ করতে হবে। বৈশিষ্ট্য হচ্ছে এটা, যে
তিনটা সিকোয়েন্স কারেন্ট যোগ করলে জিরো হবে। নাম্বার ওয়ান বৈশিষ্ট্য, তিনটা সিকোয়েন্স কারেন্ট যোগ করলে জিরো হবে। নাম্বার টু, VA1 আর VA2 সমান হবে। নাম্বার থ্রি, VA1 এর ভ্যালুটা এইভাবে পাবো যে VA0 থেকে এই ড্রপটা বাদ দিলে VA1 থাকবে আর কি। তাহলে এবার এরা কারা একটু খুঁজে বের করি। VA1 পাওয়া যায় পজিটিভ সিকোয়েন্স সার্কিট থেকে। এটা হচ্ছে একটা অল্টারনেটরের পজিটিভ সিকোয়েন্স সার্কিট, মনে অবশ্যই থাকা উচিত। যেখানে এটা EA1 লিখছিলাম, এটা Z1 লিখছিলাম, এর ভিতর দিয়ে যে কারেন্ট যায় তার নাম ছিল IA1, আর এই যে ভোল্টেজ এটার নাম ছিল VA1। আচ্ছা, VA2 এটা কিভাবে ছিল? এটা ছিল এইরকম, এটা ছিল জেড, সরি হ্যাঁ 2, এটা ছিল হচ্ছে Z2। এখন আমি এই দিকেও দিতে পারি, এই দিকেও দিতে পারি। প্রবলেম হচ্ছে আপাতত আমি আর কোনো দিকে না দিলাম, মনে রাখি যে কারেন্ট এই দিকে চলতেছে। হ্যাঁ, এটা হচ্ছে IA2। তাহলে এইখানকার ভোল্টেজ হচ্ছে VA2। মনে আছে কিনা যখন অল্টারনেটর করাইছিলাম, VA2 সমান কত? -IA2Z2। আর জিরো সিকোয়েন্স কিভাবে পাইছিলাম? Z0 থাকবে। এই Z0 বলতে মূলত বোঝাবে যে X0 প্লাস 3XN। আপাতত Z0 হিসাবে মনে রাখেন, তাইলে চলতেছে। আর এই যে এইটা, এইটা কি জিনিস? এটা তো এইভাবে দেওয়াটা ঠিক হচ্ছে না, যেহেতু আমরা ZF আকারে দিচ্ছি। এইটা দিচ্ছি ZF, কিন্তু কি দেখলাম? এর ভিতরে কারেন্ট চলে IA0, কিন্তু ভোল্টেজ সেম রাখতে হলে এটাকে ZF লিখলে চলবে না, 3ZF করতে হবে। আর এদের যেই মাথার ভোল্টেজ, এই ভোল্টেজটাকে বলে হচ্ছে VA0। এটা হচ্ছে আলাদা আলাদা। আমাদের কাজ হচ্ছে এদেরকে সাম আপ করা, কারণ সব মিলাই একটা সার্কিট হবে। কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে সাম আপ করব? এই যে এইসব বৈশিষ্ট্যের ভিত্তিতে। ওই যে তিনটা বললাম, যে তিনটা কারেন্টের যোগফল জিরো, VA1 VA2 সমান হইতে হবে। এবার দেখেন, VA1 আর VA2 যদি সমান হইতে হয়, VA1 আর VA2 যদি সমান হইতে হয়, এর মানে হচ্ছে এদের দুইজনের টার্মিনাল সেম হবে। দুইটা ভোল্টেজ সমান সমান মানে কি, এদের কি টার্মিনাল সেম না? নাহলে তো ভোল্টেজের সমান হয় না। তার মানে আমি যদি একটা কাজ করি, এই টার্মিনালটাকে এই টার্মিনালের সাথে কানেক্ট করে দিই, দেখেন তো। এখন আমরা বলতে পারি এই দুই মাথার ভোল্টেজও যা, এই দুই মাথার ভোল্টেজও তাই, মানে VA1 আর VA2 সমান। তার মানে আমরা যে বৈশিষ্ট্যগুলা দেখছিলাম, তার ভিতরে এই বৈশিষ্ট্যটা আমরা সার্কিটে ইমপ্লিমেন্ট করে ফেললাম, যে VA1 আর VA2 সমান, এটা যেন মেনটেন হয়। আরেকটা জিনিস মেনটেন করতে হবে, সেটা হচ্ছে তিনটা কারেন্টের যোগফল শূন্য হতে হবে। তিনটা কারেন্টের যোগফল যদি শূন্য হইতে হয়, তাহলে অবশ্যই এমন একটা নোড হবে যে নোডের সকল কারেন্ট এন্টার করবে, কোনো কারেন্ট যেন লিভ না করে। কিভাবে জিনিসটা ঘটতেছে? মনে করেন আমি এইখানে তিনটা ব্রাঞ্চ নিলাম, এটা দিলাম I1, এটা দিলাম I2, এটা দিলাম I3। এখানে যদি আমি KCL অ্যাপ্লাই করি, তাহলে দেখেন কি আসতেছে, I1 প্লাস I2 প্লাস I3 সমান 0। সব কারেন্ট এন্টারিং দিলেই কিন্তু এই নোডে KCL অ্যাপ্লাই করলে এই ফরম্যাটটা আসবে। তার মানে এরা নিশ্চয় একটা সেম নোডে কানেক্টেড হবে, তিনটা কারেন্ট, এবং সবাই ওই নোডে এন্টারিং, অথবা বলা যায় যে ওই নোডে লিভ করবে, ওই নোড থেকে লিভ করবে। তো এখানে দেখতেছি এই নোডে I1 আসতেছে, এই নোডে I2 আসতেছে। তো এখন আমি যদি ওই নোডে I0 কে আসাই দিই, তাইলে তো আমাদের উদ্দেশ্য হাসিল হয়ে গেল।
তাহলে এখন আমরা কি করব, এই যে এই নোডটা এসে এইখানে কানেক্ট করাই দেব। তাহলে আমার বিএ ওয়ান বিএ টু বিএ জিরো সব সেম হয়ে হবে না? দাঁড়ান দাঁড়ান 1 মিনিট, একটা জিনিস আমি একটু ভুল লিখছি, সেটা হচ্ছে VA0 বলতে এইটা বোঝায় না। জিরো সিকোয়েন্সে কিন্তু জেডএফ এর কোনো অস্তিত্ব নাই। জিরো সিকোয়েন্সে কি জেডএফ এর অস্তিত্ব আছে? জেডএফ তো ফল্টের জন্য আসতেছে, কিন্তু আমি আমাদের যখন জন্য অল্টারনেটরের জিরো সিকোয়েন্স করাইছিলাম তখন কি এই যে এইটার অ্যাক্রসে যে ভোল্টেজ সেটার নাম জিরো ছিল না, VA0 ছিল না? জিরো। এবার দেখেন, এবার কিন্তু VA0 VA1 আর VA2 সেম না। কথা বুঝতে পারছেন? এইটা একটু বিট ঘুটে, এত বিট ঘুটে জিনিস আমরা মনে রাখবো না, আমি জাস্ট বোঝানোর জন্য দেখালাম। এবার আমরা সুন্দর সার্কিট আঁকাবো, জাস্ট এইটাকেই আমাদের মতো করে সুন্দর করে আঁকাই ফেলবো। তাহলে সুন্দর করে আঁকালে কি আসে দেখেন। এবার দেখেন সার্কিটটা খুব সহজ হয়ে যাবে। এই যে এইটা হচ্ছে আমাদের VA1, এটা হচ্ছে আমাদের VA2, এই কারেন্টের নাম IA1, এই কারেন্টের নাম IA2। এখন বলেন তো সার্কিটটা কি অনেক সুন্দর হয়ে গেল না? এখন বলেন বুঝতে পারছেন কিনা। মনে একটা প্রশ্ন হয়তো আসতে পারে, সেটা হচ্ছে শর্তে কিন্তু আরেকটাও শর্ত ছিল, মনে আছে? এই যে শর্ত, এই শর্তটা পূরণ হলো কিনা এটা একটা প্রশ্ন আসতে পারে। এবার দেখি যে এই শর্ত পূরণ হলো কিনা। দেখেন এইখানে যদি আমরা একটা লুপ অ্যাপ্লাই করি বা KVL অ্যাপ্লাই করি তাহলে কি আসে? -VA0 প্লাস I0 ইন্টু 3ZF প্লাস VA2, অথবা VA2 না দিয়ে আমরা VA1, কারণ দুইটা তো সেমই, একই কথা, সমান 0। তাহলে VA1 সমান কত লেখা যায়? এটা সমানের ওই পাশে চলে যাবে। দেখেন তো সেম জিনিসটা না? ভাই এখানে VA1 লুপের মধ্যে সমান এক্স নট জেড নট এটা আসবে না? হুম আমি লুপ মারছিলাম, জেড নট আসবে না? আচ্ছা বুঝি বি না, নট, আচ্ছা জেড নট বি বি আমি তো নট আসছে, এই এবার বুঝছি। ভোল্টেজটাকে এটাই লিখে নিয়েছি। এবার বুঝছি। তার মানে এত কিছু মনে না রেখে জাস্ট এই সার্কিটটা মনে রাখলেই কিন্তু আমাদের কাজ শেষ, আর কিচ্ছু মনে রাখা লাগবে না, আমরা শুধুমাত্র এই সার্কিটটা মনে রাখবো। ক্লিয়ার? জি ভাই। ওকে, কাহিনী এখনো শেষ হয় নাই, একটু বাকি আছে। আর এটা হচ্ছে আমাদের রেফারেন্স, এটা লিখলেও চলে না লিখলেও চলে। দেখেন সার্কিট আঁকাইলেই তো আমাদের কাজ শেষ না, আমাদের মেন কাজ কি বলেন তো? ফল বের করা। ফল্ট কারেন্ট বের করা। তো ফল্ট কারেন্টের সূত্রটা বলছিলাম যে ওইটা আসলে আমাকে মাস্ট মুখস্থ রাখতে হবে। তিনটা ফল্টের জন্য যে তিনটা ফল্ট কারেন্ট পাচ্ছি সেটা আমাকে মুখস্থ রাখতে হবে, কারণ সার্কিট থেকে ফল্ট কারেন্ট বোঝা একটু কঠিন। এখান থেকে ফল্ট কারেন্টটা দেখা যায়, কিন্তু পরীক্ষার হলে কিন্তু এইটা সব সময় যে দেবে এরকম জরুরি না, এটা কিন্তু পরীক্ষার হলে নাও দিতে পারে। সো এই সার্কিট যেহেতু পাচ্ছি না আমরা পরীক্ষার হলে, তার মানে ফল্ট কারেন্ট যে IB প্লাস IC অথবা IN এর সমান, এইটা করাটা একটু ডিফিকাল্ট। এই জন্য ফল্ট কারেন্ট কোন কোনটার জন্য কত, আমি আবার একটু মনে করাই দিই। সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টের জন্য ফল্ট কারেন্ট ছিল হচ্ছে 3IA0। এটা একটু সুবিধা যে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট আর ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট দুইজনেরই ফল্ট কারেন্ট হচ্ছে 3IA0।
লাইন টু লাইন ফল্টটা একটু আলাদা কিসিমের ছিল। ওইটা ছিল -j√3 EA1 ডিভাইডেড বাই ওই যে Z1 প্লাস Z2 প্লাস ZF। লাইন টু লাইন ফল্টে জিরো সিকোয়েন্সের কোনো অস্তিত্ব থাকে না, এজন্য জিরো সিকোয়েন্সের কোনো জিনিস হিসাবে আসে না। এবং যেহেতু জিরো সিকোয়েন্সের কোনো জিনিস হিসাবে আসে না, IA0 থাকে না, ফলে ওইখানে ZF টা আর 3ZF হয় না, সিঙ্গেল ZF হয়। এটা হচ্ছে কিন্তু পার্থক্য প্রত্যেকটা মানে লাইন টু লাইন ফল্টে, এই হচ্ছে একটু পার্থক্য। যাই হোক, তাহলে বলতেছি IF সমান 3IA0, এটা আমাকে মুখস্থ রাখতে হবে। এবার আপনি বলেন তো, আমাকে যদি ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্টের ফল্ট কারেন্ট বের করতে বলে, তাহলে নিশ্চয়ই আমাকে IA0 বের করতে হবে, তাই না? এখন এই সার্কিট থেকে কি IA0টা বের করে ফেলতে পারবেন না? ভাইয়া যদিও মুখস্থর কিছু নাই, সিম্পল একটা জিনিস, এসি সার্কিটে টোটাল বের এরকম করে জিনিস কিন্তু সলভ এই করছে। ভোল্টেজটা বের করলে তো হয়ে আমি যাবে। জাস্ট একটু থিমটা বলে দিই যে কিভাবে বের করতে পারেন, মুখস্থ না। থিমটা বললে আপনি সংখ্যা দিলে ইজি বের করতে পারবেন, এজন্য মুখস্থ রাখার দরকার নাই, জাস্ট আমি থিম বলে দিচ্ছি। সেটা হচ্ছে এইটা দেখেন, টোটাল কারেন্ট IA1, এটা সমান কত? টোটাল ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স, তাই না? তাহলে এটা সমান কত হয়? টোটাল ইম্পিডেন্সটা কত সেটা দেখি। এই যে এই দুইটা সিরিজে, এর সাথে Z2টা প্যারালাল, এদের সাথে Z1টা সিরিজ। দেখেন এইটুকু বুঝতে পারছেন কিনা, ক্লিয়ার? ভাই আমি এখানে নোডাল ইউজ করবে, ভাই আমি নোডাল ইউজ করাটা ঝামেলা, কথা বুঝতে পারছেন? কমপ্লেক্স নাম্বার না, নোডাল ইউজ করাটা একটু ঝামেলা। এখন আপনি যদি নোডাল ইউজ করতে চান, কোনো সমস্যা নাই, করতে পারবেন ইজিলি, মানে নোডাল এক ইউজ কথায় ক্যালকুলেশন করে করতে পারবেন, কোনো সমস্যা নাই, এটা টোটালি আপনার ইচ্ছা। কথা কি বুঝতে পারছেন? আমার মানটা বড় আসবে আর কি, আমি এই সপ্তাহে ক্যালকুলেশনটা বড় আসবে। হ্যাঁ, আপনি জি ভাই। চাইলে এখানে নোডাল দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই, অ্যান্সার আসলেই হচ্ছে। বাট একটু ঝামেলা হবে, বাট এই ক্ষেত্রে খুব একটা বেশি ঝামেলা নাই। কারণ এই যে এখানে ডিরেক্ট বসে দিলে IA1 বের হয়ে গেল। এবার আমরা একটা কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করে দিলেই IA0 চলে আসবে। ভাই মিলম্যান থিওরেম ইউজ করে বা আমি বিএক্সটা হ্যাঁ, বের করব। যে কোনো জিনিস দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি আবার বলতেছি যে কোনো একটা দিয়ে করলেই হবে। এই পদ্ধতিটা আমি বলে দিচ্ছি, বাকি আপনার যেটা ইচ্ছা সেটা দিয়ে করেন, কোনো সমস্যা নাই। তাহলে এখানে IA0টা কত আসবে খেয়াল করে দেখেন। আমরা মনে মনে IA0 কে উল্টা যদি কল্পনা করি, তাহলে দেখতেছি IA1, এই কারেন্টটা দুই ভাগে ভাগ হচ্ছে, অথবা এই দুইজন মিলে IA1 পাচ্ছি, তাহলে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করা যায়। কিন্তু IA0 তো আর উল্টা না, এর দিকে আসতেছে, এই কারণে আমরা কারেন্ট ডিভাইডার রুলের সামনে একটা মাইনাস নিয়ে নিব। কারেন্ট ডিভাইডার রুলের সিস্টেম কি? যেই ব্রাঞ্চের কারেন্ট বের করব তার বিপরীতটা উপরে লিখবো, ডিভাইডেড বাই Z2 প্লাস Z0 প্লাস 3ZF ইন্টু IA1। এই কিন্তু বের হয়ে গেল IA0। অথবা আপনার যে নিয়ম ইচ্ছা সেই নিয়ম দিয়ে আপনি IA0 বের করেন, উদ্দেশ্য আমাদের IA0 বের করা, আপনি কিভাবে করবেন কিছু যায় আসে না, IA0 বের করাটা আমাদের উদ্দেশ্য। বের করার পর এই যে ক্যালকুলেশন করে বের হলো, ওইটাকে জাস্ট 3 দ্বারা যদি গুণ করে দিই, তবেই আমাদের চলে আসবে ফল্ট কারেন্ট। এখন বলেন বুঝতে পারছেন কিনা? জি ভাই বুঝছি। ভাই ক্যালকুলেশনটা তো কঠিন এখানে, কমপ্লেক্স নাম্বার যে। হ্যাঁ, এইটা একটু ঝামেলা, আর ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্টে এই একটু ঝামেলা যে সার্কিটটাই। তাহলে আমি এবার একবারে তিনটা দেখাই দিই, মানে আরেকবার একটু রিক্যাপ করে দিই, গত দিনেরটা আজকেরটা, প্রত্যেকটা জিনিস এক পেজে করে দিই। এই জিনিসটা মনে রাখলেই চলবে, মানে যাই থাকুক না কেন। কারণ দেখেন, আমি কিন্তু একটা কথা বারবার বলতেছি, যে আমি বোঝাচ্ছি একটা অল্টারনেটরের সাপেক্ষে ফল্ট, কিন্তু ফল্ট কিন্তু একটা সিস্টেমেও হতে পারে।
সবসময় যে খালি একটা অল্টারনেটর হবে এরকম না। একটা সিস্টেম বলতে ওইখানে ধরেন দুইটা অল্টারনেটর আছে, একটা ট্রান্সফরমার আছে, একটা ট্রান্সমিশন লাইন আছে। ওইখানেও কিন্তু একটা ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট হইতে পারে, ওইখানেও কিন্তু একটা সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট হইতে পারে, লাইন টু লাইন ফল্ট হইতে পারে। তো সেইখান থেকে আলাদা আলাদা সিকোয়েন্স, ওই যে সিকোয়েন্স সার্কিট শিখেছিলাম কিন্তু এই কারণেই, যে আলাদা আলাদা সিকোয়েন্স সার্কিট থেকে এই যে Z1 ওই আলাদা সার্কিট থেকে বের করে নিয়ে আসতে হবে, Z2 বের করে নিয়ে আসতে হবে, Z0 বের করে নিয়ে আসতে হবে, তারপরে এই সার্কিট আঁকাতে হবে, তারপরে সলভ করতে হবে। তার মানে কি আমাকে এইটা মুখস্থ রাখতে পারলেই তো সুবিধা, কারণ বারবার কি আমি এই প্রমাণ করে করে আনতে পারবো? এত টাইম তো আমার হাতে নাই। ফলে আমরা এক পেজে এই তিনটা ফল্টের তিনটা সার্কিট শিখে রাখবো, পরীক্ষায় আসলে আগে এই সার্কিট আঁকাবো, দেন ভ্যালুগুলো বের করে নিয়ে আসে অ্যান্সার করে দেব। তাহলে প্রথম ফল্ট হচ্ছে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট। এটা খুব সহজ। এটার জন্য আমাদের সার্কিট ছিল এরকম। কিছু না বললে EA1 কে আমরা বাই ডিফল্ট 1 ধরে নিয়ে ক্যালকুলেশন করব, 1 পার ইউনিট। এটা ছিল Z0, Z1, Z2, 3 Z এর। Z0 এর ভেতরে কে কে আছে? এর ভেতরেই X0 আছে আর 3XN আছে। কারেন্ট তো আমরা শিখছিলাম সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টের জন্য তিনটা কারেন্টই সেম হয়, মানে IA0, IA1 আর IA2 এরা সমান হয়। এইটাকে কিন্তু IF লেখা যাবে না, কারণ ওই যে শিখছিলাম যে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টের জন্য ফল্ট কারেন্ট হচ্ছে এই সার্কিটে থাকে না, 3 IF, ফল্ট কারেন্ট আই নট 3 I। 3I0 করে নিতে হয়। মুখস্থ রাখার ভিতরে শুধু এইটাই মুখস্থ রাখতে হবে আর এই সার্কিটটা। তাহলে আমরা সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টের জন্য এই দুইটা জিনিস মুখস্থ করে ফেলবো, কাহিনী শেষ। আরেকটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে একটা সিস্টেমের জন্য এই প্রশ্ন আসার চান্স নাই, তবে একটা অল্টারনেটরের জন্য এই প্রশ্ন অনেক সময় চাইতে পারে, যে নিউট্রাল টু গ্রাউন্ড ভোল্টেজ বের করো। এটা কিন্তু আমি ওই ক্লাসে বলছিলাম যে নিউট্রাল টু গ্রাউন্ড ভোল্টেজ বের করো। এটা একটু নোট করে লিখে রাখি। এটা কিন্তু একটু মনে রাখতে হবে, অনেক সময় কিন্তু অল্টারনেটরের জন্য আসতে পারে। আবার বলছি সিস্টেমের জন্য এটা আসবে না, কারণ একটা সিস্টেমে তো একটা অল্টারনেটর থাকে না, তার মানে এক্সএন আলাদা আলাদা জোনার আলাদা আলাদা থাকতে পারে। সো এটা আসলে প্রশ্ন হয় না আসলে। বাট একটা সিঙ্গেল অল্টারনেটরের জন্য কিন্তু এই প্রশ্নটা হতে পারে। যাই হোক, এটা হচ্ছে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট। আচ্ছা, এটা আমরা একবার এই করে নিই, তারপরে ছোট করে নিই। তারপরে আসতেছে লাইন টু লাইন ফল্ট। লাইন টু লাইন ফল্টের সার্কিটটা কিরকম? এখানে জিরো সিকোয়েন্সের কোনো অস্তিত্ব থাকে না, এবং ZF এ 3 আসে না, কারণ এই যে জিরো সিকোয়েন্স কারেন্ট নাই, এজন্য ZF এ 3টা আসে না। আর এইখানে ফল কারেন্টটা শিখছিলাম কত হবে?
আবার বলতেছি, যদি ভোল্টেজ শর্ট হয় অথবা না বলা থাকে তাহলে এটা শর্ট হবে, মানে ডিরেক্ট শর্ট, জেডএফ এর মান 0, এখানে জেডএফ টা জাস্ট থাকবে না। এবং এইটা গতদিন বলে দিছিলাম, অনেক বই কি করে, যে টার্মটাকে বাদ দিয়ে দেয়। মানে ধরেন প্রশ্নে আছে যে 0.5 পার ইউনিট, যে না নিয়ে শুধু 0.5 নিচ্ছে, তখন আমরা এই জেটা বা এই মাইনাস জেটা বাদ দিয়ে দিব, কারণ তখন সিম্পলি আইএফ এর অ্যাম্পলিটিউডটা আসবে। তখন আমরা এইভাবে ক্যালকুলেশন করতে পারি যে আইএফ সমান, বাট আমি নর্মালি এটাই প্রেফার করি যে এইভাবে করাটাই সবচেয়ে বেটার। তখন আইএফ এর মান এরকম আসবে, মানে যে টার্মটা থাকবে না, অ্যাঙ্গেল ট্যাঙ্গেল কিছু আসবে না, শুধুমাত্র অ্যাম্পলিটিউডটা আসবে। অনেক বই এইটা ফলো করে, এই জন্য এইটা নিয়ে কনফিউজ রুট হয়ে থ্রিটা যেতে আসবে পারেন। না? হ্যাঁ, রুট থ্রি তো আসবে। আচ্ছা, এখন কি হয়, অনেকেই এইটার আপসা আপসা দেখে, এইটার আপসা আপসা দেখে, দিয়ে কি করে নিজের মতো করে কমন বানায় দেয়। কিভাবে কমন বানায় দেয়? তারা √3 নেয়, এটা তো অ্যাঙ্গেল 0 ডিগ্রি, নিলেও যা কথা না নিলেও তাই কথা। √3 নেয়, অথচ যে ফরম্যাটটা লেখে, তখন কিন্তু অ্যান্সার ভুল হয়ে যাবে। √3 তো নিতেই হবে, এতে তো কোনো ভুল নাই। মানে আমি বলতে চাচ্ছি যে হচ্ছে এইখানে যে রাখতেছে না, অথবা এইখানে যে রাখতেছে কিন্তু এখানে যে রাখতেছে না, যে কোনো একটা যদি উল্টাপাল্টা করেন তাহলে ভুল। এর সাথে যদি যে না রাখেন তাহলে এই মাইনাস জেও রাখবো না, এর সাথে যদি যে রাখেন তাহলে এই মাইনাস জেও রাখতে হবে। আমি এটা প্রেফার করি, চাইলে আপনি এটা করতে পারেন। তবে শুধুমাত্র একটা কথা মনে রাখবেন, অনেক সময় যে টার্মের সাথে রেজিস্ট্যান্স টার্ম থাকতে পারে, তখন কিন্তু ক্যালকুলেটরে তোলার সময় এরকম মডুলাস ফরম্যাটে দিতে হবে, অথবা এই স্কোয়ার রুট আকারে ধরেন, বাস্তবের স্কোয়ার প্লাস জে এর সহগের স্কোয়ার, এইভাবে দিতে হবে। এটা মনে রাখেন। এখন আপনার ইচ্ছা যে আপনি কোনটা নিবেন। আমার যেভাবে এই করার দেখানোর দরকার দেখাই দিলাম, যেটা আপনার সুবিধা মনে হয় সেটা নেন, কোনো সমস্যা নেই। আর এইটা গেল হচ্ছে লাইন টু লাইন ফল্ট। আর ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট তো কেবলই দেখলাম। আচ্ছা, একটা যেহেতু লিখতেছি, লিখে দিই। আরেকটা জিনিস, ওই যে ভোল্টেজের কথা, যে VA1 বের করতে বলবে, VA2 বের করতে বলবে, VA0 বের করতে বলবে, এইগুলা কিন্তু কমন। ওই যে অল্টারনেটরের সূত্র শেখাইছিলাম না, ওইটা সবার জন্য একই, আলাদা আলাদা কিছুই না, সবার জন্য ওই ফরম্যাট বসাই দিলেই ওকে। আমি লাস্টে লিখে দিচ্ছি, তাও দরকার হয়। আর হেলদি ফেজ আনহেলদি ফেজ কি জিনিস সেটাও কিন্তু বলে দিছে। এই টার্ম গুলাই কিন্তু মূলত আমাদের কাজে লাগবে। এখানে এইটা রেফারেন্স। এটা ছিল 3ZF। সার্কিট আপনাকে মুখস্থ করতেই হবে। এই Z0 মানে হচ্ছে X0 প্লাস 3XM। এই কারেন্টের নাম হচ্ছে IA1, IA2, IA0। আর এইখানে আমাদের যে ফল্ট কারেন্টটা আছে, এই ফল্ট কারেন্ট হচ্ছে 3IA0। কিভাবে বের করবেন আপনার উপরে ছেড়ে দিলাম, আমি আর লিখলাম না। সার্কিট থেকে বের করে নেবেন, আপাতত কোনটা মুখস্থ করতে হবে এটা আমি দেখাই দিলাম। তাহলে এই হচ্ছে আমাদের তিনটা ফল্ট। আসার সাথে সাথে আমরা সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টে এটা আঁকবো, দেন যা যা বের করতে বলে সেটা বের করব। লাইন টু লাইন ফল্টে এটা আঁকবো, বের করব। ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্টে এটা আঁকবো, বের করব। যদি জেডএফ না থাকে তাহলে এটা সিম্পলি শর্ট, এটা সিম্পলি শর্ট, এটা সিম্পলি শর্ট। এবার যেটা বললাম যে অনেক সময় ভোল্টেজ চাইতে পারে, যে হেলদি ফেজের ভোল্টেজ বের করো, নর্মালি আনহেলদি ফেজের ভোল্টেজ ওইরকম বের করতে বলে না। বাট এরকম তো জরুরি না যে বলুক, মানে যেটা বলবে সেটাই শিখবে, সব রকমই শেখা লাগবে।
যেই ফল্টই হোক না কেন, ভোল্টেজের ফরম্যাট সবার একই। সেটা কি? যে VA1, এটা মানে হচ্ছে EA1 মাইনাস IA1Z1। এটা কিন্তু আমি সার্কিট দেখাইছি, আমি আর এখন বলতেছি না যে কিভাবে আসতেছে। আমি যখন সিকোয়েন্স সার্কিট শেখাইছি, এইগুলো এই জিনিস কিন্তু শেখাই ফেলছি অলরেডি। VA2 এটা সমান হচ্ছে মাইনাস IA2Z2। এখন দেখেন প্রত্যেকটার জন্যই কিন্তু সার্কিট আছে। সার্কিটে EA1 আছে, সার্কিটে IA1 আছে, সার্কিটে Z1 আছে। বসাই দিলেই VA1 চলে আসবে। সার্কিটে IA2 আছে, Z2 আছে, বসাই দিলেই VA2 চলে আসবে। সেম ভাবে সার্কিটে কিন্তু IA0 আছে, Z0 আছে, বসাই দিলেই কিন্তু VA0 চলে আসবে। কথা বুঝতে পারছেন? এইটা একটু ভালো করে মনোযোগ দেন, অনেকের এইটাতে কিন্তু কনফিউশন চলে আসতে পারে। জেড মানে আই এ জিরোর যে লাইন, এই লাইনে কিন্তু জেডএফও আছে। VA0 বের করার সময় কিন্তু এইটা আবার ইনক্লুড করে দিয়েন না। VA0 কিন্তু অনলি এইটুকু, এর অ্যাক্রসের যে ভোল্টেজ সেটা হচ্ছে VA0 প্রত্যেক জায়গায়। এখানে তো VA0-র অস্তিত্ব নাই। এখানে VA0 কোনটা? এই যে Z0-র অ্যাক্রসে যে ভোল্টেজটা সেইটা। তাহলে এই হচ্ছে আমাদের তিনটা জিনিস। এখন কথা হচ্ছে, এই তিনটা কি বের করতে পারবেন বলেন? সার্কিট থেকে পারবেন না বের করতে? জি ভাইয়া। আচ্ছা, এই তিনটা যদি বের হয়ে যায়, তাহলে কি আমাদের তিনটা ফেজের ভোল্টেজ বের করতে আর কোনো অসুবিধা আছে? বেন যোগ করে দিব। VA সমান হচ্ছে VA0 প্লাস VA1 প্লাস VA2। তাহলে কি এ ফেজের ভোল্টেজ বের হয়ে গেল না? জি। একইভাবে বি ফেজের ভোল্টেজ বের হবে কিভাবে? ভিএ জিরো VA0 প্লাস এন প্লাস স্কয়ার। A² VA1 VA2। বি ফেজের ভোল্টেজ বের হয়ে গেল। কথার কথা ধরেন, কোনো একটা জায়গায় বি আর সি হচ্ছে আনহেলদি ফেজ, আপনাকে বলতেছে হেলদি ফেজের ভোল্টেজ বের করো, তাহলে আপনি এই লাইনটা করে দিলেন, কাজ শেষ। কোথাও হয়তো দেখতেছেন এ হচ্ছে আনহেলদি ফেজ, ওই যে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট, বি আর সি হচ্ছে হেলদি ফেজ, তো বলতেছে যে হেলদি ফেজের ভোল্টেজ বের করো, তাহলে এইটা করে দিবেন। আর পরের লাইনটা করবেন কি? VA0। সব শেখাই দিছি, শুধুমাত্র একটু চোখ কান খোলা রাখতে হবে। আমরা শুধুমাত্র এই যে দেখা যায় যে একটা স্পেসিফিক জিনিস মুখস্থ করি বলে এই জিনিসগুলো মাথায় থাকে না, হুট করে এগুলা মাথায় আসে না। যখন এই হেলদি ফেজের ভোল্টেজ বের করতে বলে, মনে হয় যে আর পারি না, কিভাবে করব না করব, কিন্তু এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা শিখে আসতেছি, স্টেপ বাই স্টেপ শিখে কিন্তু ফল্টে পা রাখছি আমরা। তার মানে সব জিনিসই আমরা জানি, শুধুমাত্র জানা জিনিসগুলাকে একে একে আমাদের হচ্ছে বসাই দিলে অ্যান্সার চলে আসবে। এবং এই দুইটা জিনিস সকল ফল্টের জন্য, প্রত্যেকটা ফল্টের জন্য সেম সূত্র, আলাদা আলাদা কোনো সূত্র নাই। তবে হ্যাঁ, যার যার ফল্ট তার তার সার্কিট থেকে এগুলা বের করতে হবে, এই হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। IA1 এর মান এখন এর জন্য তো আর আপনি এই সার্কিট থেকে বের করলে হবে না, এর জন্য এই সার্কিট থেকে বের করতে হবে। যার যার সার্কিট সেখান থেকে বের করলেই ওকে। তাহলে আমার মনে হয় এই তিনটা ফল্ট এখন আর বুঝতে অসুবিধা থাকার কথা না। বলেন যে ঠিকঠাক বুঝতে পারছেন কিনা? জি ভাইয়া, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আমি চাচ্ছিলাম যে আজকে ম্যাথ করাবো, বাট এখন মনে হচ্ছে যে করানোর দরকার নাই। আপনারা আগে এই দুইটা ক্লাস ভালো করে করেন। বিশেষ করে যদি খুব বেশি প্রবলেম মনে হয় যে দুইটা ক্লাস এখন আপাতত এই টাইমের ভিতরে একদিনে করে ফেলতে পারতেছি না, শুধুমাত্র এই পেজটা পড়েন, এই পেজটা, এই পেজে যা দিলাম এইটুকু যদি বুঝেন, ফল্টের আর কোনো সমস্যা থাকার কথা না ইনশাল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। তার মানে নেক্সট ক্লাসে যারা ক্লাসে অ্যাটেন্ড হবেন, তাদের যেন এই পেজে কোনো প্রকার প্রবলেম না থাকে, মুখস্থ হিসাবেও না, বোঝা হিসাবেও না। এই পেজের যেন কোনো কিছুতে প্রবলেম না থাকে। কারণ আমি কিন্তু যখন ম্যাথে ঢুকবো, তখন কিন্তু এত লাইন বাই লাইন আমার পক্ষে বলা সম্ভব হবে না। কারণ মানে সলিউশন অনেক লেন্দি হয়ে যাবে। কি বলে, আনব্যালেন্স ফল্টের কিন্তু সলিউশন ছোট, কনসেপ্ট একটু ঝামেলা, কিন্তু ওর সলিউশন কিন্তু ছোট। কারণ এটা বসানোর পরে কিন্তু দেখেন এইটুকু আর কঠিন কিছু না, এখানে কিন্তু এটা বসানো খুব সহজ। এই জন্য আমাদেরকে কিন্তু
এই সার্কিটটা মুখস্থ রাখতে হবে, সূত্র মনে রাখতে হবে যে আসলে কি কি হচ্ছে না হচ্ছে। তাহলে আজকে এই পর্যন্তই। আপাতত আমি আর হচ্ছে আজকে ম্যাথ কিছু করাচ্ছি না, নেক্সট দিন করাবো। আচ্ছা, 1 মিনিট, আমি জাস্ট এটা ঠিক আছে। 0 1 2 Z0 মানে বলে দিচ্ছি, এটা 3 ZF, Z1 Z2 ZF। ওকে, রেফারেন্স Z1 Z2 VA1 VA2 VA0 Z0। আচ্ছা, যাই হোক, তারপরে যদি ছোটখাটো কোথাও কোনো আমি এই জিনিসটা নিয়ে একটু কনফার্ম হই, যদিও মনে হচ্ছে ঠিক আছে, তারপরেও একটু কনফার্ম হই, আমি জাস্ট ক্লাসটা ক্লোজ করে দিচ্ছি। ঠিক আছে, এটা তার একটু মার্ক করে দিতে মুখস্থ করতে হবে। এই, তাহলে এই যে হলুদ দিয়ে যেগুলা করে দিলাম, এটা এইগুলা মুখস্থ রাখতে হবে, আর সার্কিট মুখস্থ রাখতে হবে। তাহলে এটা সবাই একটু ক্লিয়ার করে ফেলেন আজকে। নেক্সট দিন থেকে আমরা ইনশাল্লাহ ম্যাথ শুরু করে দেব। আর এমনি কোনো কোশ্চেন আছে? ভাই একটা ভাই কোর্সের বাইরে কোয়েশ্চেন ছিল, ওটা একবার টপ করলে বলতাম আর কি।